সার্কিট। তোমরা যদি একটু মনে করো, পড়েছো সবাই নিশ্চয়ই যারা জয়েন করেছো ক্লাসে। আমরা বেসিক্যালি ফেজার ডায়াগ্রাম দিয়ে কারেন্ট ভোল্টেজ রিলেশনটাকে এ করেছিলাম, ডিরাইভ করেছিলাম। এক্সপ্লিসিট ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের মধ্যে যাওয়া হয়নি, ফেজার ডায়াগ্রাম দিয়ে করেছিলাম। এটা একটা জেনারেল অ্যাপ্রোচ আর কি। যে কোনো তোমার এইরকম সার্কিটে যেখানে তোমার এল সি আর আছে এবং সার্কিটটা ড্রিভেন বাই অল্টারনেটিং ইএমএফ, সেখানে এই ধরনের ফেজার ডায়াগ্রাম অ্যাপ্রোচ দিয়ে সলিউশন গুলোকে কষে ফেলা যায়। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে রেসিস্টারের একপাশে পোটেনশিয়াল ড্রপ আর কারেন্ট একই ফেজে থাকে। ইন্ডাক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপটা কারেন্টকে লিড করে বাই এ ফেজ 90 ডিগ্রি, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে পোটেনশিয়াল ড্রপটা কারেন্ট থেকে ল্যাগ করে বাই এ ফেজ 90 ডিগ্রি। হ্যাঁ, এটা একটা জেনারেল ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে কাজে লাগাতে হবে ফেজার ডায়াগ্রাম গুলো ড্র করতে গেলে। তবে সব ক্ষেত্রে সেটা দরকার নেই। বিশেষ করে যখন আমরা রেজোনেন্স স্টাডি করব, সেই রেজোনেন্স স্টাডি করার সময় আরেকটা বেশ নাইস মেথড আছে আর কি। সেখানে আমরা বেসিক্যালি টোটাল ইম্পিডেন্স অফ দি সার্কিট বা টোটাল অ্যাডমিটেন্স অফ দি সার্কিট কত, এইটাকে বের করব, করে যে ফেজ পার্টটা থাকবে, ইমাজিনারি পার্টটা থাকবে, সেইটাকে জিরো করে দেব। Resonance in alternating circuit is defined as the case when current and voltage are in phase. সার্কিটের যে টোটাল কারেন্ট আর সার্কিটের যে অ্যাপ্লাইড ইএমএফ, সার্কিটের যে টোটাল কারেন্ট এবং সার্কিটে যে অ্যাপ্লাইড ইএমএফ, এই দুটো একই ফেজে থাকবে। দ্যাট ইজ দি কেস ফর রেজোনেন্স। আমরা সিরিজ এলসিআর সার্কিটটা যখন করি, সেখানে দেখে এসেছিলাম, একটু যদি মনে করো, একটা সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে, জাস্ট এ মিনিট, একটা সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করতে পারতাম, খুব সহজেই এরকম একটা সার্কিটের টোটাল ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করে ফেলা যেতে পারতো। কিরকম ভাবে দেখো, ফেজার ডায়াগ্রাম দিয়ে আমরা বলেছি টোটাল ইম্পিডেন্সটা কি। টোটাল ইম্পিডেন্সটা বেসিক্যালি তোমার সাম অফ দি ইম্পিডেন্সেস আর সাম অফ দি রিঅ্যাক্ট্যান্সেস। আর এল আর সি এরা সিরিজে রয়েছে, আর এর যে ইম্পিডেন্স বা রেসিস্ট্যান্স যাই বলো, সেটা হচ্ছে আর। এল এর ক্ষেত্রে এই ইম্পিডেন্সটাকে রিঅ্যাক্ট্যান্স বলা হয়, সেটা হচ্ছে এক্সএল। আর এর ক্ষেত্রে সেই ভ্যালুটা কত, সি এর ক্ষেত্রে সেই ভ্যালুটা হচ্ছে এক্স সি। তাহলে বেসিক্যালি আর এক্সএল আর এক্স সি, এই তিনটে ইম্পিডেন্স বা তিনটে রিঅ্যাক্ট্যান্স সিরিজে কানেক্টেড। তাহলে টোটাল ইম্পিডেন্স অফ দি সার্কিট কত, আর প্লাস এক্সএল প্লাস এক্সসি, আর প্লাস এক্সএল প্লাস এক্সসি। এখন এক্সএল সমান দেখে এসেছি আমরা জে ইন্টু ওমেগা এল। এই এক্সএলটাকে যখন লিখবো, তখন এই ফেজটা ইনক্লুড করে লিখবো, এক্সএল ইকালস টু জে ইন্টু ওমেগা এল। এক্স সি যখন লিখবো, এক্স সির ম্যাগনিটিউড আমরা দেখেছি 1/ওমেগা সি, আর ফেজটা কত, ফেজটা হচ্ছে -90 ডিগ্রি। তাহলে এক্সসিটাকে লিখবো অ্যাজ -j/ওমেগা সি। তাহলে এই সার্কিটটা টোটাল ইম্পিডেন্সটাই কিভাবে লেখা যায়, আর প্লাস কমপ্লেক্স ফর্মে যদি টোটাল ইম্পিডেন্সটাকে লিখি, ইট উইল বি আর প্লাস জে ইন্টু ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি। এবার যেটা বললাম যে at resonance current and voltage are in phase. কারেন্ট আর ভোল্টেজ যদি রেজোনেন্সে থাকতে, মানে কারেন্ট আর ভোল্টেজ যদি ফেজে থাকতে হয়, তাহলে ইম্পিডেন্সের মধ্যে কোনো রকম কমপ্লেক্স পার্ট থাকার কথা নয়। কারেন্ট আর ভোল্টেজ যদি একই ফেজে থাকতে হয়, তাহলে ইম্পিডেন্সের মধ্যে কোনো রকম কমপ্লেক্স পার্ট থাকবে না। হ্যাঁ, এটা পুরোপুরি রিয়েল কোয়ান্টিটি হবে। বিকজ আই ইকালস টু ভি বাই জেড, আই ইকালস টু ভি বাই জেড, এই জেডটা যদি রিয়েল হয়, তাহলে ভি এর যা ফেজ, কারেন্টেরও তাই ফেজ হবে। তাহলে রেজোনেন্স বলতে আমরা এমন একটা কেসকে বুঝবো যেখানে কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে রয়েছে, মিনিং দ্যাট দি ইম্পিডেন্স হ্যাজ নো কমপ্লেক্স পার্ট, মিনিং দ্যাট ইম্পিডেন্স হ্যাজ নো কমপ্লেক্স পার্ট। জেড এর যদি কোনো কমপ্লেক্স পার্ট না থাকে, 1/জেড যেটাকে আমরা রিঅ্যাক্ট্যান্স বলি, এরও কোনো রকম কমপ্লেক্স পার্ট থাকবে না। তাহলে যে কোনো ধরনের এরকম একটু কমপ্লিকেটেড অল্টারনেটিং সার্কিট যদি দেওয়া থাকে, দিয়ে যদি তার রেজোনেন্স আমাদেরকে বের করতে হয়, তাহলে কিন্তু আমরা সেই সার্কিটটার টোটাল ইম্পিডেন্স বা টোটাল রিঅ্যাক্ট্যান্স, যেটা ম্যাথমেটিক্যালি কনভেনিয়েন্ট, সেইটাকে বের করব, করে কমপ্লেক্স পার্টটাকে জিরোর সাথে ইকুয়েট করে দেব। আমরা এই আইডিয়াটাকে কাজে লাগাবো আর কি আজকে।
বেশ কয়েকটা সার্কিটে। প্রথমে যেটা ডিসকাস করব দ্যাট ইজ প্যারালাল এলসিআর সার্কিট। আগের সার্কিটটার সাথে এইটার একটা তফাৎ আছে, দেখতে পাচ্ছ। আগে এল, সি আর আর তিনটে এলিমেন্ট সিরিজে কানেক্টেড ছিল। এইখানে কিন্তু সেই কম্বিনেশনটা প্যারালাল করা রয়েছে। কেমন ভাবে? এল আর আর সিরিজে রয়েছে, সিটা তার সাথে প্যারালাল রয়েছে। শুধু এল আর সি কেও প্যারালালে রাখা যেতে পারতো, কিন্তু সেটা সাম সর্ট অফ একটা আইডিয়াল কনসেপ্ট। শুধুমাত্র এল আর সি কে প্যারালালে রাখা যেতে পারতো, কিন্তু সেটা সাম সর্ট অফ আইডিয়াল কনসেপ্ট। তার কারণ ইন্ডাক্টর যদি বানাতে হয় উই নিড টু হ্যাভ সাম ওয়্যার, and that wire has some resistance. কাজেই এল যখন বলছো দ্যাট কামস উইথ রেসিস্ট্যান্স, ইন্ডাকটেন্স যখন বলছো সেটা কিন্তু রেসিস্ট্যান্সের সাথেই আসে। কাজেই এল সি প্যারালালে আছে, এই কথার অর্থ এল আর আর এর সিরিজ কম্বিনেশনটা সি এর সাথে প্যারালালে কানেক্টেড। ওকে, তো এইরকম একটা কম্বিনেশনের কথা ধরো, and this combination is driven by an alternating source. ওকে, তো এখানেও আমরা রেজোনেন্স পেতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই যে রেজোনেন্স আমরা কোন কেসে এক্সপেক্ট করব। যেটা বললাম যে অল্টারনেটিং সার্কিট যদি হয়, যদি এটা পিওরলি রেসিস্টিভ সার্কিট হয়, তাহলে রেসিস্ট্যান্সের কম্বিনেশন যাই হোক না কেন, তোমার অলওয়েজ কারেন্ট ভোল্টেজ একই রকম ফেজে থাকবে। যখনই তোমার একটা এল বা সি বা দুটো কম্বিনেশন চলে আসছে, তখন কিন্তু সার্কিটের মধ্যে কারেন্টটার একটা ফেজ ডিফারেন্স জেনারেটেড হচ্ছে উইথ রেসপেক্ট টু দি অ্যাপ্লাইড ইএমএফ। আবার বলছি, একটা সার্কিট যদি পিওরলি রেসিস্টিভ হয়, এটা অল্টারনেটিং সোর্স দ্বারা ড্রিভেন হলে কারেন্ট ভোল্টেজের মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্স থাকবে না, দ্যাটস ন্যাচারাল। অন দি আদার হ্যান্ড, সার্কিটে যদি অ্যাডিশনালি কোনো ইন্ডাক্টর বা কোনো ক্যাপাসিটার বা দুটোই যদি যোগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ইন জেনারেল একটা ফেজ ডিফারেন্স চলে আসবে। এখন সার্কিটে যদি এল আর আর এর কম্বিনেশন থাকে, তাহলে কোনোভাবেই সেখানে রেজোনেন্স পাওয়া সম্ভব নয়। সার্কিটে যদি সি আর আর এর কম্বিনেশন থাকে, তাহলে কোনোভাবেই সেখানে এরকম ধরনের রেজোনেন্স ফিচার পাওয়া সম্ভব নয়। রেজোনেন্স ফিচার যদি পেতে হয়, তাহলে অবশ্যই এল সি এর কোনো কম্বিনেশন থাকতে হবে। লজিকটা পরিষ্কার। এল সি এর কম্বিনেশনটা কেন দরকার? তার কারণটা বললাম যে ইম্পিডেন্সের মধ্যে যে কমপ্লেক্স পার্টটা রয়েছে সেইটাকে জিরো হতে হবে। ইম্পিডেন্সের কমপ্লেক্স পার্টটা কিভাবে নালিফাইড হওয়া সম্ভব? ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এইগুলো তো আউট অফ ফেজ। কাজে এল আর সি এই আউট অফ ফেজ যদি কম্বিনেশন থাকে, তবেই কিন্তু ক্যান্সেলেশন সম্ভব। কাজে যে সমস্ত সার্কিটে এল আর সি এইরকম এলিমেন্ট আছে, সেই রকম সার্কিটে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি এক্সপেক্ট করব, সেই সমস্ত সার্কিটে আমরা রেজোনেন্স পাবো। সেই রেজোনেন্সের ফিচারটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু রেজোনেন্স আমরা পাবো। ইন অর্ডার টু হ্যাভ রেজোনেন্স in an alternating current circuit, we must have a combination of inductance and capacitance. তো এইরকম ধরনেরই একটা সার্কিট দেওয়া রয়েছে, এল আর সিরিজ কম্বিনেশনটা সি এর সাথে কানেক্টেড। এবার দেখো এই সার্কিটটা টোটাল ইম্পিডেন্সকে কিভাবে লেখা যায়। টোটাল ইম্পিডেন্সকে আমরা কিভাবে লিখবো? টোটাল, নিচেরটা দেখো না, প্রথমে এটা দেখো। টোটাল ইম্পিডেন্সটা যখন ক্যালকুলেট করব, খেয়াল করে দেখো এল এর যে রিঅ্যাক্ট্যান্স আর এই রেসিস্ট্যান্স, এটা বেসিক্যালি কি সিরিজ কম্বিনেশনে রয়েছে। সেই সিরিজ কম্বিনেশনটা সি এর সাথে প্যারালালে কানেক্টেড। তাহলে আর প্লাস এক্সএল, এটা কি তোমার প্রথম ব্রাঞ্চটার, এই আর্মটার টোটাল ইম্পিডেন্স। সেইটার সাথে এক্সি যদি আমরা প্যারালাল কম্বিনেশন কনসিডার করি, উই উইল হ্যাভ দি টোটাল ইম্পিডেন্স অফ দি সার্কিট। এবার এটাকে ইভ্যালুয়েট করো। ইউ নো XL equals to J into omega L, and XC equals to XC is what? XC is minus J by omega C বা 1 by J omega C. XC equals to XC টাকে যদি লেখো, XC টাকে কিভাবে লেখা যায়? XC টাকে অল্টারনেটিভলি এরকম ভাবে লিখতে পারি, যেটা বলছিলাম। এক মিনিট। XC-টাকে যদি লিখতে হয় কিভাবে লিখবো? XC equals to minus J by omega C. এইটা is same as J omega into C. দেখো এটাকে লিখতে পারি আমরা XC equals to minus J by omega C, বা সেটা equals to J into omega C. ওকে, একদম
তারপরে যদি টোটাল ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করতে হয়, ধরো Z1 আর Z2 দুটো ইম্পিডেন্স তোমার সে এতে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে রেজাল্টেন্ট ইম্পিডেন্সটা যদি জেড হয় তাহলে 1/z ইকুয়ালস টু 1/z1 প্লাস 1/z2। এই ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, দুটো রেসিস্ট্যান্স বা দুটো ইম্পিডেন্স যদি প্যারালালে কানেক্টেড থাকে, Z1 আর Z2 ধরো দুটো ইম্পিডেন্স যারা প্যারালালে কানেক্টেড, তাহলে টোটাল ইম্পিডেন্সটাকে আমরা কিভাবে লিখি? টোটাল ইম্পিডেন্সটা জেড হলে 1/z ইকুয়ালস টু Z1 প্লাস Z2। এখানেও ঠিক তাই, আর প্লাস এক্সএল এই ভ্যালুটা Z1 এর সাথে সমান, আর যেটা তোমার এক্সি সেইটা বেসিক্যালি Z2 এর সাথে সমান। এবার ক্যালকুলেট করে দেখো 1/z টাকে কত লিখবো? 1/z1, Z1 ইজ আর প্লাস এক্সএল, আর প্লাস জে ওমেগা এল, আর 1/z2 যদি করো কত? 1/xc। 1/xc মানে হচ্ছে, এইটা বোধহয় ভুল লিখেছি, এইটা হবে 1/j-ওমেগা-c, এটা 1/j-ওমেগা-c হবে, রাইট? ওয়ান বাই জে ওমেগা সি হবে, এখানটা একটা ভুল হয়েছিল, মাইনাস জে বাই ওমেগা সি ইকুয়ালস টু 1/j ওমেগা সি। এবার এই ফর্মুলাটাতে বসিয়ে দেখো 1/z ইকুয়ালস টু 1/z1 প্লাস 1/z2। 1/z2 মিন্স 1/j ওমেগা সি, দ্যাট উইল মেক ইট j ইনটু ওমেগা সি। ফাইন। এবার এই যে ইম্পিডেন্সটা পেয়েছো বা রিঅ্যাকট্যান্সটা পেয়েছো, রাদার 1/z ইজ দি টোটাল রিঅ্যাকট্যান্স অফ দি সার্কিট। এটাকে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে স্প্লিট করে নাও। এখানে তোমার কমপ্লেক্স পার্ট, ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্ট, এটাকে কমপ্লেক্স ফর্মে লেখো আর কি। হ্যাঁ, কমপ্লেক্স ফর্মে লিখতে গেলে এটাকে রেশনালাইজ করতে হবে। নিউমারেটর ডিনোমিনেটর কার মাইনাস জি ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম একটা টার্ম পাবে। এবার সহজেই আইডেন্টিফাই করতে পারছো, রিয়েল পার্টটা হচ্ছে আর বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আর এখান থেকে যদি দেখো এখানে জে ওমেগা এল বাই দিস প্লাস জি ওমেগা সি, যেটা কমন নিয়ে নাও ওমেগা সি মাইনাস দিস, এরকম একটা টার্ম পাবে, রাইট? এবার যেটা বললাম, রেজোনেন্সে কি হবে? এট রেজোনেন্স এই কমপ্লেক্স পার্টটা জিরো হয়ে যাবে, ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাবে। এট রেজোনেন্স দি কারেন্ট এন্ড ভোল্টেজ আর ইন ফেজ, so at omega equals to omega 0 the imaginary part of the impedance of the reactance must vanish। তাহলে এইটাকে জিরো করে দাও, এই যে টার্মটা, এই টার্মটা জিরো at omega equals to omega 0। দেখো করে কি হয়, এখান থেকে দেখো ওই আগের এক্সপ্রেশনটা কি কন্টিনিউ করা রয়েছে, ওমেগার জায়গায় ওমেগা 0 বসানো হয়েছে, করে 0 বসাও। এবার এটাকে অ্যালজেব্রিক্যালি সলভ করো, টু অবটেন c equals to l by this। এটা বোধহয় দরকার ছিল না, আই মিন যাই হোক, মানে এটাকে সলভ করে যেটা পাবে সেটা হচ্ছে ওমেগা 0 স্কোয়ার ইকুয়ালস টু 1/lc মাইনাস r স্কোয়ার বাই l স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা 0 ইকুয়ালস টু রুট ওভার অফ 1/lc মাইনাস r স্কোয়ার বাই l স্কোয়ার। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা 0/2π। তো রেজোনেন্সে ইম্পিডেন্সটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। রেজোনেন্সে ইম্পিডেন্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখো, আগের স্লাইডে এই ইম্পিডেন্সটাকে বলা রয়েছে কত হয়। রেজোনেন্সে তো তোমার এই কমপ্লেক্স পার্টটা, ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাচ্ছে, শুধুমাত্র রিয়েল পার্টটা থাকছে। তাহলে এতে তোমার রেজোনেন্সে যদি বের করতে হয় ইম্পিডেন্সটা কত, সেটা করতে গেলে ওমেগাটাকে রিপ্লেস করতে হবে বাই ওমেগা 0, আর বাই আর স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার। এখানে যদি এটাকে সাবস্টিটিউট করো তাহলে দেখতে পাবে, ইনফ্যাক্ট এখান থেকেই দেখতে পাচ্ছ জিনিসটা কি হয়, আর স্কোয়ার প্লাস ওমেগা 0 স্কোয়ার এল স্কোয়ার সমান বেসিক্যালি এল বাই সি। এই ভ্যালুটাকে পুট করলে এরকম পাবে আর কি, এল বাই সি আর। হ্যাঁ, অ্যাট রেজোনেন্স দিস জেড ইজ ম্যাক্সিমাম। যদি ক্যালকুলেট করে দেখো, তোমরা এখানে ইম্পিডেন্সের এক্সপ্রেশনটাকে বের করেছো, যদি এখান থেকে 1/z এর ম্যাগনিটিউডটাকে ক্যালকুলেট করে ডিফারেন্সিয়েট করতে পারো, করে দেখাতে পারো যে at omega equals to omega 0 1/z is minimum, that is z is maximum। হ্যাঁ, এটা একটা ম্যাথমেটিক্যাল টাস্ক, হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। 1/z এই এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে, এই এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করেছি, এখান থেকে ম্যাগনিটিউডটা আমরা ক্যালকুলেট করতে পারি অ্যাজ রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বা 1/z স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করে দেখো যে কোন
ফ্রিকোয়েন্সিতে ভ্যালুটা 1/z এর ভ্যালুটা মিনিমাম হচ্ছে। দেখতে পাবে ওমেগার ভ্যালুটা যদি এই কোয়ান্টিটিটার সাথে সমান হয় তাহলে জেডটা বিকামস ম্যাক্সিমাম। জেডটা মানে যে 1/z টা মিনিমাম, কাজে জেডটা উইল বি ম্যাক্সিমাম। তাহলে একটা প্যারালাল এলসিআর সার্কিটে ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে এট রেজোনেন্স। এটা কিন্তু ঠিক অপোজিট একটা অবজারভেশন অ্যাজ কম্পেয়ার টু এ সিরিজ এলসিআর সার্কিট। মনে করে দেখো, সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে কিন্তু at resonance the impedance is minimum. রেজোনেন্সটা যখন আসছে তখন ইম্পিডেন্সটা মিনিমাম হচ্ছে, এখানে কিন্তু at resonance the impedance become maximum। আমরা যদি কারেন্ট ভার্সাস ফ্রিকোয়েন্সি প্লটটা করি তাহলে এই রকম ধরনের একটা প্লট পাবো। এই দিক বরাবর ওমেগা বা ফ্রিকোয়েন্সিটাকে প্লট করো, ওয়াই অ্যাক্সিসে কারেন্টটাকে প্লট করো, তাহলে এরকম ধরনের একটা ইনভার্টেড পিক রেজোনেন্স শেপ পাওয়া যাবে আর কি। এই কারণটা হচ্ছে তাই যে at resonance ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম, ইম্পিডেন্স যেহেতু ম্যাক্সিমাম কারেন্টটা উইল বি মিনিমাম। On the other hand, for a series LCR circuit at resonance, the current is maximum because the impedance at resonance is minimum. Okay? তো এটাই আরেকটা জিনিস এখান থেকে অবজার্ভ করতে পারো। আমরা যে সার্কিটটাকে দেখিয়েছিলাম এল আর আর এর সিরিজ কম্বিনেশনটাকে সি এর সাথে প্যারালালে কানেক্ট করা রয়েছে, যদি এই ইন্ডাক্টরটা একটা পারফেক্ট আইডিয়াল ইন্ডাক্টর হতো, অর্থাৎ এর যদি কোনো ইন্টারনাল রেসিস্ট্যান্স না থাকতো তাহলে কি হতো? তাহলে বেসিক্যালি একটা এল আর একটা সি, একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর কানেক্টেড ইন প্যারালাল, এই সার্কিটটাকে ট্যাঙ্ক সার্কিট বলা হয়। হ্যাঁ, এলসি প্যারালাল সার্কিট বা এটাকে ট্যাঙ্ক সার্কিট বলা হয়। তাহলে সেক্ষেত্রে আর ইকুয়ালস টু জিরো, আমরা যেটা স্টাডি করে এসেছি সেটা একদম একই রকম, জাস্ট আরটাকে জিরো বসিয়ে দিলেই সিচুয়েশনটা কেমন হবে স্টাডি করতে পারবো। পুট আর ইকুয়ালস টু জিরো ইন দিস এক্সপ্রেশন, ওমেগা জিরো ইকুয়ালস টু 1/√of এবার ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করে দেখো, আরটা যদি জিরো বসিয়ে দাও জেড বিকামস ইনফিনিটি, সো কারেন্ট উইল বি জিরো ইন দ্যাট কেস, অ্যাট রেজোনেন্স কারেন্ট উইল বি জিরো। এটা একটা জাস্ট আইডিয়াল কনসেপ্ট আর কি, এটা বললাম। কারণটা একটু ভেবে দেখতে পারো যে why a parallel LC circuit is called a tank circuit। প্যারালাল এলসি সার্কিটটাকে কেন ট্যাঙ্ক সার্কিট বলা হয় এই কারণটা একটু ভেবে দেখতে পারো। ওকে, নেক্সট অ্যাকসেপ্টর এন্ড রিজেক্টর সার্কিট। এই দুটো খুব ইম্পর্টেন্ট টার্ম ইন দি কনটেক্সট অফ অল্টারনেটিং কারেন্ট সার্কিটস। আমরা যে সিরিজ এলসিআর সার্কিটটার কথা পড়ে এলাম সেখানে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা এইরকম ধরনের ছিল। অ্যাট রেজোনেন্স আমরা দেখেছিলাম কারেন্টটা ম্যাক্সিমাম হয়, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির অন আইদার সাইড কারেন্ট রেসপন্সটা ফল করতে থাকে। কতটা রেটে ফল করবে দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দি সারফেস অফ রেজোনেন্স, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দি কিউ ফ্যাক্টর অফ দি সার্কিট। ওকে, তো এই ফিচারটা থেকে একটা খুব জেনারেল কনক্লুশন ড্র করা যায়, the current in the series LCR circuit is maximum at resonance. So if a series LCR circuit is driven by a mixed frequency source, the response of the circuit becomes maximum at resonant frequency. That's why LCR circuit is called an acceptor circuit। এই সিরিজ LCR সার্কিটকে আমরা একটা acceptor circuit হিসাবে বলে থাকি আর কি। Why is it called an acceptor circuit? ধরো তোমার কোনো একটা সিরিজ LCR সার্কিট is driven by a mixed frequency source। একটা সিরিজ LCR সার্কিট এর যে সাপ্লাই ইএমএফ টা রয়েছে সেই সাপ্লাই ইএমএফ এ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে। এখন প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি উইল প্রডিউস দেয়ার ওন কারেন্ট, উইল প্রডিউস দেয়ার ওন রেসপন্স। এখন রেসপন্স বা কারেন্টটা কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম হবে। যে ফ্রিকোয়েন্সিটাই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান বা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি, সেক্ষেত্রে এই কারেন্ট রেসপন্সটা উইল বি ম্যাক্সিমাম। তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছ যে সিরিজ এলসিআর সার্কিটটা ওই পার্টিকুলার মিক্সড ফ্রিকোয়েন্সি গুলো থেকে রেজোন্যান্ট যে ফ্রিকোয়েন্সি পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছে। দ্যাটস ওয়াই সিরিজ এলসিআর সার্কিট ইজ কল্ড অ্যান অ্যাকসেপ্টার সার্কিট। অন দি আদার হ্যান্ড ট্যাঙ্ক সার্কিটের ক্ষেত্রে কি হয় বা এরকম প্যারালাল এলসিআর সার্কিটের ক্ষেত্রে কি হয়, কারেন্ট ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা এরকম ধরনের হয়। অ্যাট রেজোনেন্স কারেন্ট রেসপন্স ইজ দি মিনিমাম, ইম্পিডেন্স ইজ ম্যাক্সিমাম। তাহলে এইটাকে আমরা রিজেক্টর সার্কিট বলতে পারি।
দেখো জিনিসটাকে এক্সপ্লেন করা আছে কিভাবে। In a parallel LCR circuit, the current becomes minimum at resonance. So if the circuit is driven by a mixed frequency source, it rejects the resonant frequency component. আগের মতোই ধরো একটা প্যারালাল এলসিআর সার্কিটকে আমরা মিক্সড ফ্রিকোয়েন্সি সোর্স দিয়ে ড্রাইভ করছি। তাহলে যে ফ্রিকোয়েন্সি বা যে ফ্রিকোয়েন্সি গুলো মোটামুটি ভাবেই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির কাছাকাছি, সেক্ষেত্রে কারেন্ট রেসপন্সটা খুব কম হবে, সার্কিটের কারেন্ট খুব কম হবে। তাহলে বেসিক্যালি ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে বা ওই রেঞ্জের মধ্যে যে ফ্রিকোয়েন্সি গুলো পড়ছে সেই ফ্রিকোয়েন্সি গুলোকে সার্কিটটা রিজেক্ট করে দিচ্ছে। এই জন্য এই প্যারালাল এলসিআর সার্কিটকে রিজেক্টার সার্কিট বলা হয়। হ্যাঁ, প্যারালাল এলসিআর সার্কিটকে রিজেক্টার সার্কিট বলা হয়। যে কোনো তোমার এতে ফ্রিকোয়েন্সি সিলেকশন ডিভাইসে এরকম ধরনের রেজোন্যান্ট সার্কিট করা থাকে আর কি। ধরো কোনো রেডিওর যে চ্যানেল আমরা টিউন করছি, সে 98.3 মেগাহার্জ, আমার যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমার যে ডিভাইস রয়েছে, এখানে একটা অ্যাকসেপ্টার সার্কিট রয়েছে, যেটা মিক্সড ফ্রিকোয়েন্সি থেকে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে এক্সট্রাক্ট করছে, করে ওইখানে যে রেসপন্সটা সেই রেসপন্সটা ডেলিভার করছে। এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো। অ্যাকসেপ্টার সার্কিট, রিজেক্টার সার্কিট, সিরিজ এলসিআর সার্কিট, প্যারালাল এলসিআর সার্কিট, রেজোন্যান্সেস, এই পার্টটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ওই অ্যাকসেপ্টান্স ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন? কোনটা কোনটা বলো। যে আপনি বলেন যে সিরিজ এলসিআর সার্কিটে যে অ্যাকসেপ্টার ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা কি জন্য থাকে, ওই যে এটা বলছিলেন যেটা। এই যে কারেন্ট রেসপন্সটা দেখছো, কারেন্ট রেসপন্সে কি দেখছো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে রেসপন্সটা ম্যাক্সিমাম, তার বাইরে কিন্তু কারেন্টের ভ্যালুটা যথেষ্ট কম। হ্যাঁ, রেসপন্সটা খুব কমে যাচ্ছে, ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। আমরা যে সোর্সটা দিয়ে সার্কিটটাকে ড্রাইভ করছি সেই সোর্সটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি নয়, ধরো সেখানে মেনি ফ্রিকোয়েন্সি রয়েছে, অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট রয়েছে। ঠিক আছে, তাহলে সার্কিটের রেসপন্সটা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তাদের জন্য কি আলাদা আলাদা কারেন্ট থাকবে সার্কিটের মধ্যে। তার কারণ জেডটা কি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, ইম্পিডেন্সটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, কাজে সার্কিটের যে কারেন্ট রেসপন্স, সার্কিটের যে রেসপন্স সেইটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। সার্কিটের রেসপন্সটা কখন ম্যাক্সিমাম হবে, যদি তোমার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির মাঝামাঝি, মানে ওই ইন্টারমিডিয়েট ভ্যালুর কোনো থাকে, ওই রেঞ্জের মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি সোর্স থেকে থাকে, তার জন্য রেসপন্সটা বেশি হবে। আমরা ধরো কোনো রেডিওর যে সার্কিট, হ্যাঁ, রেডিও যখন শুনছো তুমি, এখানেও দেখবে একটা সিলেকশন সার্কিট রয়েছে, যেগুলো পুরানো দিনের রেডিও বেসিক্যালি যদি কেউ খুলে টুলে থাকো। এখন তো সবই ডিজিটাল হয়ে গেছে, জানি না এদের একদম এক্সাক্ট অপারেশন প্রিন্সিপাল কি, কিন্তু সিলেকশন সার্কিটটা মাস্ট। পুরানো দিনের রেডিও যদি খোলো তাহলে দেখতে পাবে যে এখানে ক্যাপাসিটার রয়েছে, এখানে ইন্ডাক্টর রয়েছে। হ্যাঁ, তো আমরা যখন ওই রেডিওর যে নবটাকে টিউন করছি, এই রেডিওর নবটাকে টিউন করে বেসিক্যালি আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকে টিউন করছি। রেডিওর মধ্যে যে সিগন্যালটা আসছে, রেডিওর মধ্যে তো একটা রিসিভার রয়েছে, বিভিন্ন রকম যে রেডিও স্টেশন গুলো রয়েছে, সেই রেডিও স্টেশন গুলো থেকে বিভিন্ন পাঠানো হচ্ছে। কোথাও তোমার গান হচ্ছে, কোথাও খবর হচ্ছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম এন্টারটেইনিং চলছে। এখন এই রিসিভার এন্ডে তোমার সমস্ত সিগন্যাল গুলোই এসে পৌঁছচ্ছে। রিসিভার এন্ডে সমস্ত তোমার, তুমি যখন রেডিওটা অন করছো, তোমার রেডিওটা সমস্ত যে সোর্স থেকে যেগুলো আসছে, সিগন্যাল গুলো আসছে, সেইগুলোকে ক্যাচ করছে। এবার তুমি কি করছো, তুমি একটা নব দিয়ে চ্যানেলটাকে সেট করছো। তুমি 98.3 দিতে পারো বা 92.7 দিতে পারো, সেইটা তুমি ওই নবটাকে করে টিউন করে সেট করছো। নবটাকে টিউন করছো, এই কথার অর্থ তুমি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করছো। 98.3 তে যখন দিচ্ছ, তখন কি সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা ওই 98.3 তে সিলেক্টেড হয়েছে। তাহলে সার্কিটের যে রেসপন্স তুমি রেডিওতে যেটা শুনতে পাবে, সেটা হচ্ছে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ওই চ্যানেলে যে রেসপন্সটা সেটা কি শুনতে পাবে, আশেপাশের যেগুলো রয়েছে সেইগুলোকে খুব ভালো করে শুনতে পাবে না। এটাই হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকসেপ্টার সার্কিট। আচ্ছা স্যার। তারপর আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন? সিরিজ এলসিআর সার্কিট, প্যারালাল এলসিআর সার্কিট, রেজোন্যান্স, নেই তো? স্যার
হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ স্যার, বলছি রেডিওর জায়গাটা না বুঝতে পারলাম না, মানে রেডিওতে স্যার মানে ফ্রিকোয়েন্সি গুলো তো মানে মানে ভাবতে গেলে যদি কেউ ভাবে 90 থেকে 100 এর মধ্যে হুম, ফ্রিকোয়েন্সি হুম, আছে, তাহলে তো তার হ্যাঁ, একটা পার্টিকুলার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হওয়া উচিত। মানে হুম, মানে আমি চেঞ্জ করবো কি করে ফ্রিকোয়েন্সিটা, রেজোনেন্ট হ্যাঁ, হ্যাঁ, ফ্রিকোয়েন্সিটা? সেটাই তো বললাম না, করা যায় তো। এটা পুরানো রেডিও যদি বাড়িতে থাকে তাহলে খুলে দেখবে, ওখানে একটা ভেরিয়েবল ক্যাপাসিটর রয়েছে। সেই আমরা টিউন করছি মানে বেসিক্যালি ক্যাপাসিট্যান্সটাকে ভ্যারি করছি। আছে কি বাড়িতে পুরানো আছে, রেডিও আছে? খুব পুরানো না হলেও হবে, তোমরা তো এখন রেডিও মেনলি মোবাইলই শোনো নাকি? হ্যাঁ, একটা জোগাড় করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ভেঙে টেঙে দিও না, এখন আবার লোক পাবে না আর কি সারানোর জন্য। হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা। যাই হোক, আর কোনো কোয়েশ্চেন নেই তো? চলো এবার পরে আরেকটা সার্কিট করি, পরে যেগুলো বলবো সেগুলো মেনলি প্রবলেম, হ্যাঁ, এবং এই প্রবলেম গুলো এই সিম্পল কনসেপ্টের উপর বেস করেই করা রয়েছে, যেগুলো প্রথমের দিকে ডিসকাস করলাম। যে যদি শুধু একটা রেসিস্টিভ সার্কিট হয়, এখানে রেজোনেন্সের কোনো প্রশ্নই নেই, বিকজ এখানে কারেন্ট আর ভোল্টেজ একই ফেজে রয়েছে, রেজোনেন্স কথাটা নট অ্যাপ্লিকেবল অ্যাট অল। যদি সার্কিটে এল আর আর এর কম্বিনেশন থাকে, ইন্ডাক্টর আর রেসিস্টরের কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু সার্কিটের যে রেসপন্সটা সেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হবে, কিন্তু সেখানে কোনো রকম রেজোনেন্স ফিচার আমরা পাবো না। একই রকম ভাবে সার্কিটে যদি ক্যাপাসিটর আর রেসিস্টরের কম্বিনেশন থাকে, সি আর আর এর কম্বিনেশন থাকে, এইখানেও কিন্তু কারেন্ট বা সার্কিটের যে রেসপন্সটা সেইটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হবে, বাট এখানেও কিন্তু আমরা কোনো রকম রেজোনেন্স ফিচার পাবো না। রেজোনেন্স ফিচার আমরা তখনই পাবো যদি সার্কিটে এল আর সি এর কম্বিনেশন থাকে। রেসিস্টারটা থাকবেই, বাই ডিফল্ট এখানে রেসিস্টার থাকবেই, কিন্তু যেটা মোর ইম্পর্টেন্ট in order to have resonance in an alternating circuit is the combination of inductor and capacitor. সেই কম্বিনেশনটা কেমন তার উপরে ডিপেন্ড করবে, কম্বিনেশনটা কেমন, এল এর ভ্যালু কত, সি এর ভ্যালু কত, তার উপরে ডিপেন্ড করবে সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সিটা কত। রেজোনেন্স বলতে আমরা বুঝবো যে কারেন্ট আর ভোল্টেজ একই রকম ফেজে রয়েছে। ম্যাথামেটিক্যালি যদি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হয়, সেই সার্কিটটার আমরা টোটাল ইম্পিডেন্স বের করব বা টোটাল অ্যাডমিটেন্স বের করব, যেটা কনভেনিয়েন্ট মনে হবে সেটাই করব, করে কমপ্লেক্স পার্টটাকে জিরো করে দেবো। ওকে, দেখো, এখানে এরকম ধরনের একটা সার্কিট দেওয়া রয়েছে, একটা আইডিয়াল ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর, এটা প্যারালালে কানেক্টেড। এবার আরএল একটা রেসিস্টরকে সিরিজে যোগ করা হয়েছে। এখানে খেয়াল করে দেখো, এই আরএলটা থাকুক বা না থাকুক, সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা কিন্তু কোনো রকম ভাবেই চেঞ্জ হবে না। সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা এইখানে যে এল সি কম্বিনেশন রয়েছে সেইটা দ্বারাই ডিটারমাইন্ড হবে। এই এল এর সাথে যদি আর কে যোগ করা থাকতো বা সি এর সাথে যদি আর কে যোগ করা থাকতো, তাহলে আর এর কথাটা আমাদের হিসাবের মধ্যে নিতে হতো। কিন্তু এখানে তোমার এল আর সি এর বাইরে আরটা রয়েছে, কাজে আরটাকে হিসাবের মধ্যে নিই বা না নিই, দ্যাট উইল নট অল্টার দি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দি সার্কিট। ওকে, তো তাহলে আমরা এই এলসি কম্বিনেশনটার ক্ষেত্রে দেখি, এই এল আর সি প্যারালালে কানেক্টেড, টোটাল ইম্পিডেন্স যদি জেড হয় তাহলে 1/z কে লিখতে পারি 1/xc প্লাস 1/xl। xc টা আমি আগে দেখালাম, xc ইকুয়ালস টু 1/j ওমেগা c, কাজে 1/xc ইকুয়ালস টু j ওমেগা c, 1/xl ইজ 1/j ওমেগা l। এবার এটাকে সিম্পলিফাই করো, j ইন্টু ওমেগা c মাইনাস ওমেগা l। অ্যাট রেজোনেন্স যেটা বললাম যে এই পার্টটা কি জিরো হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছ পুরোপুরি ইমাজিনারি পার্ট। অ্যাট রেজোনেন্স এইটাকে জিরো হতে হবে, সে অ্যাট ওমেগা ইকুয়ালস টু ওমেগা জিরো দিস রেজোনেন্স হ্যাপেন্স। তাহলে উই হ্যাভ ওমেগা জিরো সি, এখানটা মাইনাস, যাই হোক মানে একটা মাইনাস একটা প্লাস আর কি, ওমেগা জিরো সি মাইনাস 1/ওমেগা জিরো এল। ওকে, মানে দুটো একই আর কি, এটা ওই আমার যে স্টুডেন্টটি টাইপ করেছিল ওর গন্ডগোল হয়েছে, কিছু একটা সিকোয়েন্সটা মেনটেন করতে পারেনি। ইট শুড বি ওমেগা জিরো সি মাইনাস 1/ওমেগা জিরো এল ইকালস টু জিরো, আউটকাম ইজ সেম, ওমেগা জিরো ইকালস টু 1/স্কোয়ার রুট অফ এল সি। হ্যাঁ, এরকম ভাবে আমরা তাহলে সার্কিটটার রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকে বের করে ফেলতে পারি। এইটাও কিন্তু সাম সর্ট অফ ট্যাঙ্ক সার্কিট, মানে এই প্যারালাল এলসি সার্কিটটাকেই ট্যাঙ্ক সার্কিট বলা হয় আর কি। এবার এখানে দেখতে পাচ্ছ রেসিস্ট্যান্সটাকে সিরিজে কানেক্ট করা আছে। অ্যাট রেজোনেন্স কারেন্টটা মিনিমাম হবে, কিন্তু আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ম্যাক্সিমাম হবে।
এক্সপ্লেন করতে পারবে এইটা? এই যে পার্টিকুলার সার্কিট কম্বিনেশনটা দেখানো হয়েছে, এই পার্টিকুলার সার্কিট কম্বিনেশনটায় অ্যাট রেজোনেন্স কারেন্টটা কারেন্টটা মিনিমাম হবে কি? কারেন্টটা ম্যাক্সিমামই হবে। আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, কারেন্টটা মিনিমাম নয়, কারেন্টটা ম্যাক্সিমাম হবে। আরএল এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা ম্যাক্সিমাম হবে। আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা ম্যাক্সিমাম হবে, এটা খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। কি করে দেখো, যখন রেজোনেন্স আসছে, রেজোনেন্সে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ আর এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ এই দুটো কি সমান এবং আউট অফ ফেজ? at resonance L এর across potential drop আর ক্যাপাসিটরের across potential drop এই দুটো সমান আর অপোজিট ফেজে রয়েছে, কাজেই এই পার্টিকুলার কম্বিনেশনটায় নেট কোনো রকম পোটেনশিয়াল ড্রপ at resonance হচ্ছে না। তাহলে অ্যাপ্লাইড ইএমএফ, যে ইএমএফটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা এন্টায়ারলি এই আরএল এর across ড্রপ হচ্ছে। কাজেই at resonance আরএল এর across আমরা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ড্রপ পাবো। at resonance এই পার্টিকুলার সার্কিটে আরএল এর across আমরা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ড্রপ পাবো। ওকে, মেনলি এই ধরনের সার্কিটই ইউজ করা হয় আর কি, অ্যাকসেপ্টার সার্কিট হিসাবে বা টিউনিং সার্কিট হিসাবে এই ধরনের সার্কিটকে ইউজ করা হয়। নেক্সট আরেকটা প্রবলেম দেখো, এখানে কি দেখতে পাচ্ছ, এখানে দেখছো সি আর আর কে সিরিজে কানেক্ট করা রয়েছে, এবার এই কম্বিনেশনটা ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ অ্যান ইন্ডাক্টর। সি আর সিরিজ কম্বিনেশনটা একটা ইন্ডাক্টরের সাথে প্যারালালে কানেক্ট করা রয়েছে। তাহলে সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটা কেমন হবে? একদম জেনারেল অ্যাপ্রোচ ফলো করো, সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা বের করো। সি আর আর কি সিরিজ কম্বিনেশনে রয়েছে, টোটাল ইম্পিডেন্স কত? এক্সসি প্লাস আর। এবার সেইটা এল এর সাথে প্যারালালে কম্বিনেশনে রয়েছে, তাহলে এক্সসি প্লাস আর এইটার সাথে এক্সএল এর প্যারালাল কম্বিনেশনটা আমাদের স্টাডি করতে হবে। উই হ্যাভ 1/z ইকুয়ালস টু 1/xc প্লাস আর প্লাস 1/j ওমেগা এল। এবার এইটাকে ম্যাথমেটিক্যালি নিয়ে প্রসিড করো। উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে রিয়েল পার্ট আর কমপ্লেক্স ইমাজিনারি পার্ট এই দুটোকে সেপারেট করা, 1/z বা জেডটাকে কমপ্লেক্স ফর্মে রিপ্রেজেন্ট করা। এখানে সেটাই করা হয়েছে পরের স্টেপে। করে দেখো রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে ডিস্টিংগুইশ করা হয়েছে। ওকে, অ্যাট রেজোনেন্স এই ইমাজিনারি পার্টটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, অ্যাট রেজোনেন্স কারেন্ট আর ভোল্টেজ একই রকম ফেজে থাকবে, কাজে অ্যাট রেজোনেন্স এই ইমাজিনারি পার্টটা জিরো। এখান থেকে ওমেগা জিরোর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারো। হ্যাঁ, জাস্ট সিম্পল অ্যালজেব্রাটাকে যদি সলভ করো, ইউ উইল হ্যাভ ওমেগা জিরো ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 1/LC মাইনাস c স্কয়ার ইনটু r স্কয়ার। ওকে, আরেকটা সার্কিট রয়েছে, এই সার্কিটটার ক্ষেত্রে দেখো এখানে কি রকম দেখতে পাচ্ছ, এখানে আর আর সি কে প্যারালালে কানেক্ট করা রয়েছে। এই কম্বিনেশনটা এল এর সাথে সিরিজে কানেক্টেড। এই রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি কেমন হবে? এখানে ওই একদম একই রকম অ্যাপ্রোচ। এক্সেলটা সিরিজ কম্বিনেশনে রয়েছে উইথ প্যারালাল কম্বিনেশন অফ আর আর সি। আর আর সি এর ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা কত হবে? এক্সসি ইনটু আর বাই এক্সসি প্লাস আর করে দেখো, এরকম কিছু একটা পাবে। এবার ওই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টে সেপারেট করে নাও, করে ইমাজিনারি পার্টটাকে জিরো করে দাও। এগুলো সব নিজেদের হাতে করো আর কি, আমি বেশি অ্যাপ্রোচটা বলে দিলাম কিরকম ভাবে করতে হয়। যদি সলভ করো, ইউ উইল হ্যাভ ওমেগা জিরো ইকুয়ালস টু দিস। এরকম ভাবে আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিটাকে বের করতে পারি। বলো কি বলছো? স্যার স্যার হ্যাঁ, শুনছি, বলো। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই অঙ্কটার ক্ষেত্রে এই লাস্টের আগের লাইন থেকে লাস্টের লাইনটা কিভাবে আসছে একটু বলে দেবেন? এইটা থেকে এইটা? মানে আমি না এই যে অ্যাট রেজোনেন্সের পর যে লাস্টের লাইন যেটা আছে আর কি ইকুয়ালস টু 0 দিয়ে। হ্যাঁ, এটা হ্যাঁ, সলভ করো, এটা একটা অ্যালজেব্রা। না এই যে স্যার ওই অবধি এই এই যে যে পার্টটা জিরো, এই পার্টটা জিরো। হুম, অ্যাট রেজোনেন্স এইটা ইকুয়ালস টু জিরো, রাইট? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি, ওই অবধি হুম, এসেছে, মানে হুম, অ্যাট রেজোনেন্স এর পর যে লাইনটা আছে ইকুয়ালস টু 0 দিয়ে হুম। ওই লাইনটা এসেছে, কিন্তু ওর পর একদম যে লাস্টের লাইনটা মানে ওমেগা নট ইকুয়ালস টু আর এইটা বাই সি এইটা রুট ওভার। এইটা আসছে হ্যাঁ না। হ্যাঁ, এটা না এটা ওটা কত আছে। পেয়েছো? কত পেয়েছো এটা বলো? এটা এসেছে রুট ওভার অফ আর স্কোয়ার সি মাইনাস এল ডিভাইডেড বাই সি স্কোয়ার আর স্কোয়ার এল, এরকম একটা। দাঁড়াও। ওই আগের লাইন অব্দি এসেছে কিন্তু ওইটা আসছে না। দাঁড়াও দাঁড়াও।
হ্যাঁ, আগের লাইন পর্যন্ত তো স্ট্রেট ফরওয়ার্ড, মানে হ্যাঁ এই জায়গাটায় কিছুটা অ্যালজেব্রা রয়েছে, পরের পার্টটাতে তো অ্যালজেব্রা নেই। আমি কোনো কালই এগুলো পড়ানোর সময় বোর্ডে করতাম না, কেমন, জাস্ট হিন্টসটা দিয়ে ছেড়ে দিতাম। এত আচ্ছা তো আচ্ছা এত তো পড়ানোর সুযোগ থাকতো না। এবার আমার ওই যে স্টুডেন্টটি এটা টাইপ করেছে, ও হাতে কষেছে আর কি, আমার তাই মনে হয়েছে। করে যেটা পেয়েছে সেটাই দেয়া রয়েছে। তুমি বলো কি পেয়েছো, অন্যরা ভেরিফাই করতে পারো, কি পেয়েছো বলো। আচ্ছা আমি এমনি জেনারেল ফর্মটা বলছি, রুট ওভার অফ, হ্যাঁ হ্যাঁ, তাই বলো না, জেনারেল ফর্মটা হ্যাঁ বলো, রুট ওমেগা ওভার ইজ ইকুয়ালস টু রুট ওভার রুট অফ ওভার। হ্যাঁ, 1/CL minus 1/C² R square, বলো 1 বাই, 1/CL minus, মানে পুরোটা মাইনাস, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাইনাস মাইনাস, ওয়ান আবার বাই ওয়ান, সি স্কোয়ার আর স্কোয়ার, 1/C² আর স্কোয়ার, না R² বাই C²। হ্যাঁ 1/C² আর স্কোয়ার, 1/C² আর স্কোয়ার, ও আচ্ছা, 1/C² আর স্কোয়ার, আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে। 1/C² হ্যাঁ এটা হ্যাঁ আর স্কোয়ার। হ্যাঁ এরকম, এটা বোধহয় পুরোটাই হ্যাঁ স্কোয়ার রুটের ভিতরে ঢুকবে হ্যাঁ না। হ্যাঁ 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 বাকিটা তাহলে একটু ভেরিফাই করে দেখতে পারো, কেমন, বাকিটা ভেরিফাই করে একটু দেখে নিতে পারো। ও যেটা বলছে, এগুলো জাস্ট মানে নিজেদের হাতে করার আর কি। আমি অ্যাপ্রোচটা, বেসিক অ্যাপ্রোচটা বলে দিলাম কিভাবে করতে হয়, বাকিটা তোমরা নিজেরা করে নিতে পারো। ওকে, বলো আর কোনো প্রশ্ন থাকলে, এই ধরনের প্রবলেম পরীক্ষাতে আসে, হ্যাঁ দেখে রেখো আর কি ভালো করে। প্রবলেম সেটটা তো আমি আপলোড করিয়ে দিয়েছি, এতে গুগল ক্লাসরুমে আছে, দেখবে প্রবলেম সেটটা দেওয়া আছে, ওইটা থেকে ধরে দেখে নিও। ঠিক আছে, এটা নিয়ে তাহলে আর কিছু বলার নেই। অল্টারনেটিং কারেন্ট, এই যে চ্যাপ্টারটা এটা শেষ, কেমন, অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটা শেষ, এটা নিয়ে আর কিছু বলার নেই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে